বিলাসপুর নামক একটি গ্রামে প্রিয়া তার ভাই রতন এবং বৌদি সুমনার সঙ্গে বাস করে। তারা অত্যন্ত গরিব ছিল। রতন মাঠে চাষবাসের কাজ করে কোনো মতে টাকা রোজগার করে আর তার বোনের পড়াশোনার খরচ বহন করে। এভাবেই দেখতে দেখতে কিছু বছর কাটে। রতন ব্যাংক থেকে লোন নিয়ে প্রিয়াকে শহরের একটি নামিদামি কলেজে পড়াশোনা শেখানোর জন্য ভর্তি করে দেয়। সেখানে পড়াশোনা শেখার সময় প্রিয়ার সঙ্গে আকাশের আলাপ হয়। প্রিয়া, আর কিছুদিনের মধ্যেই তো আমাদের কলেজের ফাইনাল সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর আমি ভাবছি তার আগে আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিতে চাই। কারণ আমি আমার বড়লোক বাবার একমাত্র ছেলে, আর সেই জন্য কলেজ শেষ হওয়ার পর বাবার ব্যবসা আমাকেই দেখতে হবে। তাই তখন তো আমি আর সময়ই পাবো না। সেই জন্যই যত তাড়াতাড়ি সম্ভব আমি তোমাকে বিয়ে করে নিয়ে যেতে চাই। আমি সবকিছু বুঝতে পারছি আকাশ, কিন্তু আমার দাদা তোমার মতো বড়লোক নয়, তাই তোমার সঙ্গে আমার বিয়ে দিতে পারবে না। তোমাকে বিয়ে করার জন্য আমি তোমার দাদার কাছ থেকে কোনো যৌতুক হিসেবে টাকা পয়সা কিংবা সোনাদানা কিছুই চাই না। তাই তুমি এত চিন্তা করো না। তুমি শুধু আমাকে বিয়ে করতে রাজি কিনা সেটা বলো। ঠিক আছে, তুমি তাহলে আমার দাদার সঙ্গে কথা বলো, কারণ আমার তোমাকে বিয়ে করতে কোনো অসুবিধা নেই। আর আমি সত্যি ভাগ্যবতী যে তুমি আমাকে বিয়ে করতে চাইছো। আকাশ প্রিয়ার সম্মতি নেওয়ার পর রতনের সঙ্গেও কথা বলে তাদের বিয়ের ব্যাপারে সম্মতি নিয়ে নেয়। রতন তার বোনকে এত বড় পরিবারে বিয়ে দিতে পারবে ভেবে মনে মনে অত্যন্ত খুশি হয়। এমনকি সুমনাও নিজের ননদের সুখ কামনা করে। রতন নিজের বোনকে কিছু না জানিয়ে আবার ব্যাংক থেকে লোন নেয় এবং সেই টাকা দিয়েই প্রিয়া ও আকাশের বিয়ের ব্যবস্থা করে। কিছুদিনের মধ্যেই আকাশের সঙ্গে প্রিয়ার ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর দাদা, তুই সাবধানে থাকিস। আর বৌদি, তুমি আমার দাদাকে খুব ভালো রেখো, কারণ ছোটবেলা থেকে আমার দাদা খুব কষ্ট করে আমাকে মানুষ করেছে। তাই আমি চাই না তোমরা কোনোদিনও অসুখী হও। বোন, তুই তোর বড়লোক শ্বশুর বাড়িতে গিয়ে তোর এই গরিব দাদা বৌদিকে যেন ভুলে যাস না। মাঝে মাঝে শহর থেকে গ্রামে এসে আমাদের সাথে একবার দেখা করে যাস, তাহলে আমরা খুব খুশি হব। হ্যাঁ প্রিয়া, তোমার দাদা একদম ঠিক কথাই বলেছে, কারণ তোমাকে আমরা নিজের মেয়ের মতো করে মানুষ করেছি। তাই আমাদের মনে হচ্ছে যে আমরা বাড়ি থেকে নিজের মেয়েকেই বিদায় দিচ্ছি। তুমি আমাদের সঙ্গে কিন্তু সম্পর্ক রেখো। এভাবে দাদা এবং বৌদি প্রিয়াকে তার বড়লোক বরের সঙ্গে গ্রামের গরিব বাপের বাড়ি থেকে কাঁদতে কাঁদতে বিদায় দেয়। প্রিয়া একটি বড় 4 চাকা গাড়ি করে তার বরের সঙ্গে শহুরে শ্বশুর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে প্রিয়া বড় লোকেদের মতো আরামে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। প্রিয়া, তুমি আমার সাথে শহরে এসে সুখে আছো তো? তোমার এখানে কোনো কষ্ট হচ্ছে না তো? তোমার যদি গ্রামের কিংবা তোমার দাদা বৌদির কথা মনে পড়ে তাহলে আমাকে বলবে, আমি তখনই তোমাকে তাদের সঙ্গে দেখা করতে নিয়ে যাব। না না, আমি আমার শ্বশুর বাড়িতে খুব আরামে আছি। আর আমার শ্বশুর বাড়ির সবাই ভীষণ ভালো। আমি গরিব হওয়া সত্ত্বেও যে এখানে এসে এত আরাম করতে পারবো তা তুমি স্বপ্নেও ভাবিনি। আর হ্যাঁ, আমার দাদা বৌদির কথা আমার মনে পড়ে ঠিকই, কিন্তু তাই বলে তোমার হঠাৎ করে এরকম কথা মনে হলো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাকে এই সমস্ত কথাগুলো বলছি কেননা বিয়ের পর তুমি যখন তোমার বাপের বাড়ি থেকে বিদায় নিচ্ছিলে তখন তুমি তোমার দাদার বৌদিকে জড়িয়ে ধরে এত বেশি কান্নাকাটি করছিলে যে আমার ভীষণ খারাপ লাগছিল। আমি তো ভাবছিলাম যে তুমি তোমার দাদা বৌদিকে ছেড়ে হয়তো সুখে থাকবে না। আরে বোকার মতো কথা বলো কেন? বিয়ের পর বাপের বাড়ি থেকে বিদায় নেওয়ার সময় প্রত্যেকটা মেয়ে এভাবেই কান্নাকাটি করে, কারণ ওই মুহূর্তটা একটা মেয়ের জীবনে খুবই ইমোশনাল ব্যাপার থাকে। আর আমি দেখেছি যে আমি যখন কাঁদছিলাম তখন তোমার চোখেও কিন্তু জল এসেছিল। আকাশ প্রিয়ার কথা শুনে লজ্জা পেয়ে যায়। আকাশ তার বউকে সবসময় আদর যত্ন করে তুলোর মতো করে রেখে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। অন্যদিকে গরমকালে গ্রামে অত্যাধিক খরার ফলে সমস্ত চাষিদের চাষবাসের জমি নষ্ট হয়ে যায় আর তাদের ফসলেরও অনেক অনেক ক্ষতি হতে থাকে। স্বাভাবিকভাবে রতন আরো ভীষণ পরিমাণে গরিব হয়ে ওঠে। তার উপর সে নিজের বোনের পড়াশোনা এবং বিয়ের জন্য ব্যাংক থেকে যে সমস্ত লোন নিয়েছিল সেই লোনগুলো সে সঠিক সময়ে শোধ করতে পারে না। তাই ব্যাংকের লোক এসে তাদের বাড়ি বাজেয়াপ্ত করে। আমরা এবার কি নিয়ে বেঁচে থাকবো রতন? আমাদের কাছে টাকা পয়সা সবকিছু শেষ হয়ে গেছে, আর কালকে থেকে আমরা এই বাড়িতেও থাকতে পারবো না। তার উপর গোদের উপর বিস্ফোরক হয়ে গ্রামে যেভাবে খরা দেখা দিচ্ছে তাতে মনে হচ্ছে আমাদের এবার প্রাণ যাবে। তুমি কেন এত ভেঙে পড়ছো সুমনা? আমি যে করে হোক একটা ব্যবস্থা করে নেব। আমি কালকে শহরে গিয়ে কুলির কাজ করব, কিন্তু আমি তোমাকে কষ্ট দেব না। রতন, আমরা বরং প্রিয়াকে ফোন করে সব ঘটনা জানাই, কারণ ও শ্বশুর বাড়ি অনেক বড় লোক। তাই ওনারা যদি আমাদেরকে সাহায্য করেন তাহলে আমাদের আর কষ্ট করতে হবে না। রতন কিছুতেই সুমনার কথা শুনতে চায় না,
কারণ রতন একেবারেই অপছন্দ করে যে তার কারণে তার বোন সমস্যার সম্মুখীন হোক। এভাবেই তারা কষ্ট করে গ্রামে ঘুরে ঘুরে 2-3 দিন কাটায়। কিন্তু নারীর টানের ফলে প্রিয়া মনে মনে বুঝতে পারে যে তার দাদা এবং বৌদির নিশ্চয়ই কোনো সমস্যায় পড়েছে। সেই কারণে সে আকাশের অনুমতি নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে চলে যায়। যখন সে নিজের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন সে দেখে যে সেই বাড়ি আর তার দাদা বৌদির নেই। পাড়া প্রতিবেশীদের কাছ থেকে খোঁজ নিয়ে প্রিয়া জানতে পারে রতন এবং সুমনা গ্রামে ঘুরে ঘুরে দিন কাটাচ্ছে। প্রিয়া কাঁদতে কাঁদতে তার দাদা এবং বৌদির কাছে গিয়ে উপস্থিত হয়। আমার বিয়ে হওয়ার পরেই তোরা আমাকে একেবারে পর করে দিয়েছিস। দাদা, আমি তোর কাছ থেকে এটা একেবারে আশা করিনি। তোরা যে এত সমস্যায় পড়েছিস আমাকে একবারও জানাবি না সেটা। বিশ্বাস করো প্রিয়া, আমি তোমার দাদাকে অনেকবার বলেছিলাম যে আমাদের দুর্দশার কথা তোমাকে একবার জানাতে, কিন্তু তোমার দাদা কিছুতেই আমার কথা শোনেনি। দাদা, আমাকে খুলে ঘটনাটা জানাবি যে তোদের সঙ্গে কি হয়েছে? কারণ আমি গ্রাম দেখে বুঝতেই পেরেছি এখানে ভীষণ খরা হয়েছে, কিন্তু তোরা এই পরিস্থিতিতে বাড়ি ছাড়া হলি কেন? তোকে আর গরিবের জীবন দুঃখের কথা কি বলবো বোন, তুই তো সবই বুঝিস। এই বলে রতন এবং সুমনা তাদের ব্যাংকের লোনের কথা প্রিয়াকে জানায়। সব কথা শুনে প্রিয়া কান্নায় ভেঙে পড়ে। সে কিছুতেই গ্রামে তার দাদা বৌদিকে ছেড়ে রেখে শহরে ফিরে যেতে চায় না। দাদা, তুই বৌদিকে নিয়ে আমার সঙ্গে চল আমার শ্বশুর বাড়িতে। আমি আর আকাশ তোদের খেয়াল রাখবো। তুই ছোটবেলা থেকে অনেক কষ্ট করে আমাকে বড় করেছিস, আর এখন আমার দায়িত্ব তোদেরকে ভালো রাখার। না না, আমি জামাই বাবার ঘরের উপরে বসে বসে খাবার খেতে পারবো না। তাতে যদি আমাকে মৃত্যুবরণ করতে হয় তাও আমার কাছে অনেক সম্মানের। তুই তো শ্বশুর বাড়িতে ফিরে যাবন, কেননা আমি এটা চাই না যে আমার জন্য তুই তো শ্বশুর বাড়ির লোকেদের কাছে অপমান সহ্য করিস। আমি তোদের কোনো কথাই শুনতে চাই না, আমি দেখছি কি করা যায়। এই বলে প্রিয়া গাড়ি নিয়ে আবার শহরে ফিরে যায়। শহরে ফিরে যাওয়া মাত্রই সে আকাশকে সব ঘটনা বলে। আকাশেরও রতন এবং সুমনার কথা জানতে পেরে খুবই কষ্ট হয়। আসলে আকাশ বড়লোক হলেও সে দয়ালু প্রকৃতি ছিল, তাই চট করে তার মাথায় একটা বুদ্ধি আসে। তোমার দাদা যখন বিনা টাকায় আমার কাছে এসে থাকতে চাইছে না, তাহলে রতনদাকে বলো না যে আমার ফ্যাক্টরিতে এমপ্লয়ি হিসেবে যোগদান করতে। কারণ একা একা আমার পক্ষে এত বড় ফ্যাক্টরি চালানো সম্ভব হচ্ছে না। আর তাছাড়া সেই পরের লোককে বিশ্বাস করাচ্ছে নিজের লোককে বিশ্বাস করে কাজ করানো অনেক ভালো। হ্যাঁ, এটা তুমি একদম ঠিক বলেছো। কারণ আমার দাদা সত্যি একটা কাজের দরকার, আর শহরে এসে অন্য কোথাও কাজ করার থেকে তোমার কাজ করা অনেক ভালো। তাতে আমার দাদার অনেক হেল্প হবে। চলো এবার আমরা যাই, গিয়ে তোমার দাদা বৌদিকে শহরে নিয়ে আসি। এই বলে আকাশ তার বউকে নিয়ে 4 চাকা গাড়ি করে আবার গ্রামে গিয়ে উপস্থিত হয়। তারা রতনের কাছে গিয়ে ফ্যাক্টরিতে কাজ করার কথা বলে। রতন তার জামাইবাবুর কাছ থেকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ কাজের কথা জানতে পেরে মনে মনে খুশি হয়। দাদা, তুমি আমার ফ্যাক্টরিতে আমার সুপারভাইজার হিসেবে কাজ করবে, আর আমি মাস গেলে তোমাকে 30,000 টাকা মাইনা দেবো। আর আশা করছি ওই মাইনাতে তোমার আর বৌদির খুব ভালোভাবেই সংসার চলে যাবে, কেননা সুপারভাইজার হিসেবে আমি কোনো বাইরের লোককে ভরসা করতে পারবো না। সেই জন্যই তোমার মন অনেক বড় আকাশ, তুমি আমাকে ভালোবেসে এত দায়িত্বপূর্ণ কাজ দেবে আমি কোনোদিনও স্বপ্নেও ভাবতে পারিনি। এবার তোমরা আমাদের সঙ্গে চলো, আর মাহিনা পাওয়ার আগে তোমরা দুজনে আমার শ্বশুর বাড়িতে থাকবে। আর যখন তোমরা ভালো বুঝবে তখন নিজেদের মতো করে তোমরা ব্যবস্থা করে নেবে। রতন এবং সুমনা খুশি হয়ে প্রিয়া এবং তার স্বামীর সঙ্গে শহরে গিয়ে উপস্থিত হয়। প্রথমে তারা আকাশ এবং প্রিয়ার সঙ্গে একই বাড়িতে থাকতে শুরু করে। সেই সাথে রতন আকাশের ফ্যাক্টরিতে খুব মন দিয়ে কাজ করতে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছু মাস পেরিয়ে যায়। রতন নিজের জন্য টাকা জমিয়ে শহরে একটি সুন্দর থাকার ব্যবস্থা করে। রতন আকাশের মতো বড়লোক না হলেও রতন এবং তার বউ ধীরে ধীরে নিজেদের অবস্থার উন্নতি ঘটায়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটায়, কিন্তু গোটা পরিবার এখনো বুঝতে পারে না যে তাদের আরো একটি বড় বিপদের সম্মুখীন হওয়া বাকি ছিল। আকাশ একদিন ভীষণ পরিমাণে চিন্তিত হয়ে বাড়ি ফিরে আসে। প্রিয়া, আমি আমার ফ্যাক্টরির কাজবাজ নিয়ে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় ভুগছি। বেশ কিছুদিন থেকে এটা ফলো করছি। আমাদের ফ্যাক্টরিতে অনেকগুলো মশলাপাতির পেটি ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে, তাই আমাদের ব্যবসার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। তুমি এসব কি বলছো? কারণ এরকম সমস্যার সম্মুখীন তোমাকে আগে কখনো আমি হতে দেখিনি। হঠাৎ করে ফ্যাক্টরিতে এরকম ঘটনা কেন ঘটেছে? তুমি এই ঘটনা সম্বন্ধে কারোর কাছ থেকে কিছু জানতে চাওনি? আমি কার কাছে কি জবাবদিহি করবো প্রিয়া? কারণ এইসব ঘটনা তোমার দাদা ঘটাচ্ছে। আমি আজকে সকালে যখন সিসিটিভি ফুটেজ চেক করি তখন দেখলাম তোমার দাদার হাতে বড় বড় দুটো পেটি, আর সেই পেটি দুটো অন্য লরিতে তুলে দিচ্ছে। তাই আমি আর ওকে কিছু জিজ্ঞাসা করতে পারিনি। না, এরকম হতে পারে না।
আমার দাদা তোমার থেকে টাকায় অনেক গরিব হতে পারে, কিন্তু দাদা অনেক সৎ, তাই দাদা কোনোদিন এরকম কাজ করতেই পারে না। আমি তো প্রথমে সেটাই ভেবেছিলাম, কিন্তু পরে যখন সিসিটিভি ফুটেজ চেক করলাম তখন আমিও তো বিশ্বাস করতে বাধ্য হয়েছি যে রতন দা এই কাজ করেছে। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার দাদাকে কাজ থেকে বের করব না। আকাশের এমন কথা শুনে প্রিয়া তার দাদার উপর ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ একসময় আকাশ যেখানে রতনকে প্রাণে বাঁচিয়েছে সেখানে রতন কিভাবে তার এরকম ক্ষতি করতে পারে এই কথা ভেবে প্রিয়া একেবারে রেগে আগুন হয়ে ওঠে। আর অপেক্ষা না করে প্রিয়া তার দাদাকে খারাপ কথা শোনাবে বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। আকাশ তাকে চাইলেও আটকাতে পারে না। প্রিয়া, তুমি প্লিজ তোমার দাদাকে সব কথা বলতে চেও না, কারণ আমি চাই না তোমাদের মধ্যে কোনো সমস্যা হোক। প্লিজ তুমি দাঁড়িয়ে যাও। প্রিয়া কোনো কথা না শুনে তার দাদা এবং বৌদির বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সে এক মুহূর্ত দেরি না করে নিজের দাদার উপর সব রাগ ছেড়ে ফেলে। তোর একটু লজ্জা করলো না বল দাদা? তুই শেষ পর্যন্ত আমার বরের ফ্যাক্টরি থেকে মশলার পেটি চুরি করলি। আমি ভাবতেই পারছি না তোর এত টাকার লোভ হয়েছে যে তুই চোর হয়ে গেছিস। তোর যদি টাকা লাগতো তাহলে আমাকেই বলতে পারতিস, আমি তোকে ফ্রিতে টাকা দিয়ে দিতাম। ছি ছি, তুই আমাকে ভুল বুঝিস না বোন, আমি এসব কাজ করতে পারি না। আমি বুঝতে পারছি যে আকাশের ফ্যাক্টরি থেকে অনেক মশলার পেটি উধাও হয়ে যাচ্ছে, কিন্তু এর পেছনে আমার কোনো দোষ নেই। দয়া করে তুমি তোমার দাদাকে অপমান করো না প্রিয়া, কারণ তোমার দাদা কোনো দোষ করেনি। তুমি যদি বলো তাহলে আমরা এক্ষুনি শহর ছেড়ে চলে যাব, আর তোমার দাদা অন্য কোনো জায়গায় কাজ খুঁজে নেবে, কিন্তু তোমাদের কাছে এরকম অপমান আমরা মেনে নিতে পারবো না। আমি এসব ঘটনা পুলিশে জানিয়ে দেব, তারপর আমি দেখব যে দাদা কোথায় পালিয়ে বাঁচে, কারণ আমি আমার বরের ক্ষতি মেনে নিতে পারবো না। এই বলে প্রিয়া নিজের শ্বশুর বাড়িতে ফিরে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করে এক ব্যক্তি হন্তদন্ত হয়ে দৌড়াতে দৌড়াতে প্রিয়া চলন্ত গাড়ির সামনে এসে পড়ে। এর ফলে প্রিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে গাড়িটা দাঁড় করায়। এ কি বিমল বাবু, আপনি এরকম ভয় পাচ্ছেন কেন? কি হয়েছে? আমার গাড়ির সামনে পড়ে গিয়ে আপনার কি চোট লেগেছে? না না ম্যাডাম, আমাকে নিয়ে আপনি চিন্তা করবেন না। আমি বুঝতে পারছি আপনি এদিকে রতনবাবুর বাড়ি হয়ে আসছেন, কিন্তু বিশ্বাস করুন ম্যাডাম, রতনবাবু কোনো দোষ করেনি। এইসব দোষ করেছে অশোকবাবু। আকাশবাবু বেকার বেকার রতনের উপর দোষ চাপিয়ে দিচ্ছে, কারণ উনি সত্য ঘটনা জানেন না। এ কি, আপনি যা বলছেন সব সত্যি ঘটনা, তাই তো? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই কথাগুলো সত্যি? কারণ আমার বর নিজে সমস্ত সিসিটিভি ফুটেজ চেক করেছে। কেননা আমি নিজের চোখে অশোকবাবুকে এই সমস্ত কাজ করতে দেখেছি। আর আকাশবাবু একেবারেই আপনার ভাইকে সহ্য করতে পারেন না ম্যাডাম, কারণ উনি এসে আকাশবাবু সেক্রেটারি হয়ে গেছেন, আর অশোকবাবু নিজের বাজে কাজের জন্য স্যারের কাছে জায়গা হারিয়ে ফেলেছেন। আমি বুঝতে পেরেছি যে উনি ইচ্ছা করে রতনবাবুকে ফাঁসাচ্ছেন, তাই আমি তাড়াতাড়ি করে সত্যি ঘটনা আপনাকে বলতে এসেছি। দয়া করে আমাকেও বাঁচিয়ে নেবেন ম্যাডাম। প্রিয়া এই কথা শুনে ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করে, কারণ সে ইতিমধ্যেই তার দাদাকে অনেক খারাপ খারাপ কথা শুনিয়ে ফেলেছে। তাই প্রিয়া বিমল বাবুকে নিয়ে তাড়াতাড়ি করে আকাশের কাছে যায় এবং সব ঘটনা আকাশকে খুলে বলে। আকাশ পুলিশকে সব ঘটনা জানালে পুলিশ অশোক বাবুকে গিয়ে গ্রেপ্তার করে। পুলিশের চাপে অশোক বাবু নিজের দোষ স্বীকার করে। সেই সাথে আকাশ এবং প্রিয়া আর দেরি না করে তৎক্ষণাৎ রতন এবং তার বউয়ের কাছে ক্ষমা চাইতে চলে যায়। আমার খুব ভুল হয়ে গেছে দাদা, আমি তোকে অনেক খারাপ কথা বলেছি, তুই আমাকে দয়া করে ক্ষমা করে দে। দরকার পড়লে আমি তোর পায়ে ধরে ক্ষমা চাইবো, আমাকে ক্ষমা করে দে দাদা, আমি ভুল করেছি। আমি বুঝতে পেরেছি বোন যে তুই ভুল করেছিস, তাই আমি তোর উপর কোনো রাগ করিনি। কেননা আমি কোনোদিনও ভাবতেও পারি না যে আমার জন্য আমার বোনের মাথা নিচু হোক, আর আমি কোনোদিনও কোনো অসৎ কাজ করতেও পারবো না রে বোন। আমি ভালো করেই জানতাম অশোকবাবু এই কাজ করেছে, কারণ আমাকে সে সহ্য করতে পারে না, কিন্তু আমি তাকে কোনো দোষ দিইনি। যাই হোক, এরপর যেন কোনোদিন আমাকে ভুল বুঝিস না। তারপর থেকে প্রিয়ার কখনো নিজের দাদাকে ভুল বোঝে না। এভাবেই তারা সকলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রমলা দেবী তার 5 কন্যা সন্তান শিলা, প্রিয়া, রিয়া, রানী ও রুমির সঙ্গে শহরের এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করে। রমলা দেবীর স্বামী এক ফ্লাইট দুর্ঘটনায় অকালে প্রাণ হারিয়ে ফেলেছিল। ফলে রমলা দেবী তার স্বামীর অফুরন্ত সম্পত্তির মালিক হয়ে যায়। সে তার 3 মেয়ে শিলা, প্রিয়া ও রিয়ার সঙ্গে ধনী পরিবারের ছেলে সুজয়, বিজয় ও অমলের বিয়ে দিয়ে দেয়। কিন্তু রানী ও রুমি তাদের মায়ের অমতে 2 গরিব ছেলে রঞ্জন ও তনয়ের সাথে বন্ধুত্ব করে তাদের বিবাহ জীবন শুরু করে। রমলা দেবী তার 2 মেয়ের এমন সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারে না। এভাবেই কিছুদিন কেটে যায়। একদিন সে তার বাড়ির পরিচারিকা টুম্পাকে ডাকে। টুম্পা,
কালকে রবিবার, আমার জামাইদের ছুটির দিন। আমি ভাবছি তাদের নিমন্ত্রণ করে ভালো ভালো রান্না করে খাওয়াবো। আমার 3 জামাই বাড়িতে ভালোই খায় আমি জানি, কিন্তু বাকি 2 জনের কপালে খাবার জোটে কিনা তাতে আমার সন্দেহ আছে। না না দিদি, তুমি ভুল ভাবছো। তোমার রানী আর রুমি সুখেই আছে। আর তাছাড়া রঞ্জন দাদা বাবু আর তনয় দাদা বাবু ওদের বউকে খুব সুখেই রাখবে। তুই চুপ কর। তুই আর মায়ের জ্বালা কি করে বুঝবি? আমার ওই 2 গরিব জামাইকে নিয়ে কোনো চিন্তা নেই। আমার শুধু চিন্তা হয় আমার 2 মেয়েকে নিয়ে। সে যাই হোক, তুই বাজারে গিয়ে ভেটকি মাছ, চিকেন, মটন আর বাসমতি চাল কিনে আনবি। আমি 5 জামাইয়ের জন্য ফিশ ফ্রাই, চিকেন চাপ আর মটন বিরিয়ানি রান্না করব। আর শেষ পাতে নলেন গুড়ের রসগোল্লা খাওয়াবো। টুম্পা রমলা দেবীর কথা মতো সব জিনিসপত্র বাজার থেকে এনে দেয়। রমলা দেবী তার 5 জামাইকে ফোন করে। বাবা জীবন, তোমরা আজকে আমার 5 মেয়েকে নিয়ে আমার বাড়িতে এসো। আমি তোমাদের জন্য খাওয়া দাওয়ার একটা ছোট্ট আয়োজন করেছি। আর তাছাড়া আমার 5 মেয়ে জামাইকে আমি অনেকদিন দেখিনি। এই সূত্রে তোমাদের সাথে আমি একটু সময় কাটাতে পারবো। রমলা দেবী তার 5 জামাইয়ের জন্য সুস্বাদু রান্না করে রাখে। কিছুক্ষণের মধ্যেই তার 3 ধনী জামাই সুজয়, বিজয় ও অমল তাদের নিজের নিজের বউকে নিয়ে উপস্থিত হয়। মা, আজ হঠাৎ আমাদের নিমন্ত্রণ করলেন, কি ব্যাপার? আমাদের জন্য ভালো ভালো খাবার রান্না করেছেন নাকি? এমনিও আপনার হাতে সুস্বাদু রান্না অনেকদিনই খাইনি। হ্যাঁ মা, আমিও তো আপনার নিমন্ত্রণ পেয়ে খুবই খুশি হয়ে গেছি। তাই সব বিজনেস মিটিং ক্যান্সেল করে আপনার কাছে চলে এসেছি। আর অপেক্ষা করতে পারছি না, তাড়াতাড়ি খেতে বসে পড়ি, খুব খিদে পেয়েছে। দাঁড়াও দাঁড়াও, এখনো আমার 2 গরিব জামাই এসে উপস্থিত হয়নি। রবিবারেও এত কি কাজ করে কি জানি। তোমরা তোমাদের বিজনেস ফেলে চলে আসলে, আর ওই 2 গরিব মহারাজ এখনো আসতেই পারলো না। বেশ কিছুক্ষণ পর রঞ্জন ও তনয় তাদের নিজের নিজের স্ত্রীকে নিয়ে তার শাশুড়ি মায়ের কাছে এসে উপস্থিত হয়। আসতে না আসতেই শাশুড়ি মায়ের কটু কথা শুনে তারা খুবই অপমানিত বোধ করে, কিন্তু তারা চুপ করে সহ্য করে নেয়। মা, আমরা এসে গেছি। আপনার জন্য সামান্য মিষ্টি আর আইসক্রিম নিয়ে এসেছি। খাবার পর আমরা সবাই মিলে জমিয়ে আড্ডা মারবো আর আইসক্রিম খাবো। রমলা দেবীর 3 ধনী জামাই তার জন্য অনেক দামি দামি সুন্দর সুন্দর শাড়ি, মিষ্টি এবং ফল নিয়ে আসে। অপরদিকে তার 2 গরিব জামাই শুধু মিষ্টি নিয়ে এসেছে দেখে রমলা দেবী মনে মনে খুবই রাগ করে। 100 টাকার মিষ্টি এনেছে কিনা সন্দেহ, তাতে আবার বড় মুখ করে বলছে কি মরণে যে আমার মেয়ে এই গরিব ছেলেগুলোকে বিয়ে করলো কি জানি। এদের পছন্দ বলিহারি যায়। রমলা দেবী তার 5 জামাইকে পরপর বসিয়ে তাদের পাতে ভালো ভালো খাবার সাজিয়ে দেয়, কিন্তু সে তার 2 গরিব জামাইকে সব খাবার পরিমাণে কম দেয়। রমলা দেবী তার 3 ধনী জামাইকে ভীষণ আদর যত্ন করে খাবার খাওয়াতে থাকে। ইস বাবা জীবন, তোমরা 3 জন কাজের চাপে কেমন রোগা হয়ে গেছো। সারাদিন টাকা রোজগার করতে ব্যস্ত হয়ে থাকো। আজ আমি তোমাদেরকে নিজের হাতে খাওয়াবো। তোমরা ভালো করে আরাম করে খাও কেমন। রমলা দেবী সুজয়, বিজয় ও অমলকে নিজের হাতে খাইয়ে দেয়। 3 জামাই শাশুড়ি মায়ের এমন আদর যত্ন পেয়ে খুবই খুশি হয়। মা, আপনি তো আমাদের 2 জনকে নিজের হাতে খাইয়ে দিচ্ছেন না? আমাদেরও তো শাশুড়ি মায়ের আদর যত্ন পেতে ইচ্ছা করে। আমরা কি দোষ করলাম যে আপনি আমাদের সাথে এমন ব্যবহার করছেন? হ্যাঁ মা, আপনি সুজয়দা, বিজয়দার, অমলদার পাতে কি সুন্দর পরিমাণে খাবার সাজিয়ে দিয়েছেন, আর আমাদের খুব অল্প পরিমাণে খাবার দিয়েছেন। আমরাও তো অনেক দূর থেকে এসেছি, আমাদেরও খুব খিদে পেয়েছে। আসলে আমি তো ঠিক জানি না তোমরা এমন বড় লোকদের খাবার খেতে অভ্যস্ত কিনা। বাড়িতে তো ঠিক মতো বাজারও করো না মনে হয়, শুধু ডাল ভাত খেয়ে থাকো। তাই তোমাদের এমন বড় লোকদের খাবার খেয়ে যাতে শরীর খারাপ না হয়, তাই তোমাদেরকে কম কম খেতে দিয়েছি। খাবারের মধ্যেও বড় লোক গরিব লোক ভাগাভাগি হয় জানতাম না তো। আপনার হাতে রান্না খেতে আমাদের খুব ভালো লাগে, তাই আপনাকে এই কথাগুলো বললাম। হ্যাঁ মা, আপনি আপনার মেয়ে রুমিকে তো এত ভালো রান্না শেখাননি। ওর হাতে তো আপনাদের হাতে রান্নার স্বাদের এক অংশও নেই। জামাই বাবা, তোমরা 2 জন তো কখনো বড় লোকেদের মতো খাবার প্লেট সাজিয়ে খাওনি, তাই পার্থক্য বোঝো না। আর বিয়ের আগে আমার মেয়েদের রান্না করার কোনো প্রয়োজন পড়েনি। আমি কি জানতাম আমার 2 মেয়েকে এমন ঘুটে কুড়ুনের ঘরে বিয়ে দিতে হবে। শাশুড়ি মায়ের এমন কথা শুনে 3 বড়লোক জামাই ভীষণ হাসাহাসি করে। রঞ্জন ও তনয়ের এমন অপমানজনক কথা শুনে পেট ভরে যায়। তারা আর কোনো খাবার খেতে পারে না। এভাবেই বেলা গড়িয়ে যায়। সুজয়, বিজয় ও অমল তার 3 বউকে নিয়ে বাড়ি চলে যায়।
অন্যদিকে রঞ্জন ও তনয় যখন রানী ও রুমিকে নিয়ে বাড়ি ফিরে যাবে সেই সময় আমি আমার দুই মেয়েকে আজকে শ্বশুর বাড়িতে যেতে দেব না। আমার মেয়ে দুটো না খেতে পেয়ে কেমন রোগা হয়ে গেছে। আমি এদেরকে ভালো করে খাইয়ে দাইয়ে কিছুদিন পর তোমাদের কাছে পাঠাবো। সে কি মা, এমন হয় না। ও আপনার কাছে থাকলে আমাদের সংসার কে দেখবে? আমার মা বাবা অসুস্থ, আমি অফিস চলে যাওয়ার পর রানী ওদের খেয়াল রাখে। ও এখানে থাকলে আমি কি করে থাকবো? রুমি আপনার কাছে থাকলে আমার অফিস যাওয়ার সময় ভাত কে দেবে? তাছাড়া ওইখানে বাচ্চাদের টিউশন পড়াই, ওর পড়ানো তো বন্ধ হয়ে যাবে। কি তোমরা দুজন গরিব ভিখিরি আমার দুই মেয়েকে চাকরানি পেয়েছো নাকি? শুধু রান্না করবে আর তোমাদের দেখাশোনা করবে? আমি এদের এখন কিছুতেই যেতে দেব না। রমলা দেবী রানী ও রুমিকে নিজের কাছে রেখে দেয়। রঞ্জন ও তনয় তাদের শাশুড়ি মায়ের জেদের সামনে কিছুই বলতে পারে না। রমলা দেবী তার দুই মেয়েকে নিজের সঙ্গে ঘরে নিয়ে চলে যায়। আমি জানি মা, তোদের ওরকম ভিখারি শ্বশুর বাড়িতে থাকতে খুব অসুবিধা হচ্ছে। বিয়ের আগে আমি তোদেরকে রাজরানীর মতো মানুষ করেছি, আর এখন তোদের যদি কোনো দরকার হয় তোরা লজ্জা না পেয়ে আমাকে বলবি, আমি তোদের সাহায্য করব। তুমি এমন কথা বলে আমাদের স্বামীকে এভাবে অপমান করতে পারো না মা। হতে পারে ওরা গরিব, কিন্তু ওরা আমাদেরকে খুব সুখে রেখেছে, আর আমরা আমাদের স্বামীদের সাথেই থাকতে চাই। যখন থেকে এসেছি তুমি শুধু আমাদের দুইজনের স্বামীকে অপমান করেছো, আর দিদিদের বড়লোক জামাইদের মাথায় করে রেখেছো। পরের বার থেকে এমন হলে তুমি শুধু ওদেরকেই নেমন্তন্ন করবে, আমাদেরকে নেমন্তন্ন করার দরকার নেই। এই কথা বলে রানী ও রুমি তাদের স্বামীদের কাছে ফিরে যায়। রমলা দেবী চাইলেও তার দুই মেয়েকে আটকাতে পারে না। কিছুদিন পর সুজয়, বিজয় ও অমল রানী দেবীর বাড়িতে দেখা করতে আসে। মা, আমরা 3 জামাই ভাবছি জেন্টস ভেঞ্চারে একটা অ্যাপার্টমেন্ট প্রমোটিং করব, আর তার জন্য আপনার বাড়ির লোকেশনটা একদম পারফেক্ট। এই বাড়িটা যদি প্রমোট করা যায় তাহলে সবারই খুব ভালো হবে। হ্যাঁ মা, আপনি তো বাড়িতে সারাদিন একাই থাকেন। বাড়িটা যদি ফ্ল্যাট হয়ে যায় তাহলে আমাদেরও লাভ হবে, আর আপনার 3 মেয়ে আর আপনিও একটা করে ফ্ল্যাট পাবেন। তাহলে আমরা সবাই একসাথে থাকতে পারবো, আপনার সময় অসময় আপনাকে দেখাশোনাও করতে পারবো। কিন্তু এই বাড়িতে রানী ও রুমিরও অধিকার আছে। ওদেরকে না জানিয়ে তোমাদেরকে ফ্ল্যাট করতে দেওয়াটা কি ঠিক হবে? আর আমার দুই গরিব জামাই একটা করে ফ্ল্যাট পেলে অন্তত আমার মেয়ে দুটোকে চোখের সামনে দেখতে পাবো। সুজয়, বিজয় ও অমল তাদের শাশুড়ি মায়ের কথাই কিছুতেই রাজি হয় না। তারা রমলা দেবীকে ভুল বুঝিয়ে বাড়ি নিজেদের নামে করে নেয়। রঞ্জন ও তনয় এই খবর পেয়ে খুব কষ্ট পায়। তারা রমলা দেবীর সাথে কোনো যোগাযোগ রাখে না। রমলা দেবীর 3 ধনী জামাই বাড়ি প্রমোটিং করে অ্যাপার্টমেন্ট বানিয়ে অনেক অনেক টাকা রোজগার করে। তারা প্রত্যেকে নিজেদের একটা করে ফ্ল্যাট রাখে এবং রমলা দেবীকেও একটা ফ্ল্যাট দিয়ে দেয়। রানী রুমিকে কতদিন ধরে ফোন করছি, কিন্তু কেউ ফোন ধরছে না। গরিব জামাই দুটোর এমন হিংসা, আর ওরা এমন লোভী যে ফ্ল্যাট পায়নি বলে আমার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। থাক, আমিও আর ফোন করব না। পেটে টান পড়লে ঠিক আমার কাছেই আসবে। দারিদ্রতা এমনই জিনিস, যখন মারবে তখন বাঁচার পথ পাবে না। এভাবে প্রায় অনেক দিন কেটে যায়। সুজয়, বিজয় ও অমল তাদের স্ত্রীদেরকে নিয়ে সুইজারল্যান্ডে ঘুরতে চলে যায়। তারা টুম্পাকে রমলা দেবী দেখাশোনা করতে রেখে গিয়েছিল। একদিন হঠাৎ রমলা দেবীর শরীর অসুস্থ হয়ে পড়লে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। টুম্পা তাকে হসপিটালে অ্যাডমিট করে। সে রানী এবং রুমিকে তাদের মায়ের অসুস্থতার কথা জানিয়ে দেয়। তারা সেই মুহূর্তেই হসপিটালে চলে আসে। রমলা দেবীর হাই সুগারের কারণে ওনার কিডনি টোটালি ড্যামেজ হয়ে গেছে। ইমিডিয়েটলি ওনার কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। টোটাল 10 লক্ষ টাকা খরচ হবে। আপনারা অ্যাডভান্স 5 লক্ষ টাকা ডিপোজিট করে দিন, তাহলে আমরা ওনার ট্রিটমেন্ট শুরু করতে পারবো। এত টাকার কথা শুনে রঞ্জন ও তনয় খুব ভয় পেয়ে যায়। এতগুলো টাকা এই মুহূর্তে কোথা থেকে জোগাড় করব? মাকে যে করেই হোক আমাদের সুস্থ করে তুলতে হবে। রঞ্জন ও তনয় 3 ধনী জামাইকে ফোন করে সব ঘটনা জানায় এবং তাদের কাছে 10 লক্ষ টাকা চায়। কি? ওই বুড়িকে সুস্থ করার জন্য আমি 10 লক্ষ টাকা দেব? একটা টাকাও দিতে পারবো না। ওনার এমনিও মরে যাওয়ার সময় হয়ে গেছে। তোমরা দুজন ওনাকে নিয়ে অত মাথা ঘামিও না। আমিও একটা টাকাও দেবো না। এখন ফ্যামিলি নিয়ে ভ্যাকেশনে এনজয় করছি। আমাদেরকে এইসব ফালতু বিষয় নিয়ে কোনো কথা বলো না। তোমরা যা পারবে করো। বুড়ি মরে গেলে গঙ্গার জলে ফেলে দিও। এমন কথা শুনে রঞ্জন ও তনয়ের চোখে জল চলে আসে। তারা রমলা দেবীর চিকিৎসার জন্য তার ফ্ল্যাট বিক্রি করার কথা চিন্তা করে। না না, একটা ফ্ল্যাট বিক্রি করা মানে অনেক সময়ের ব্যাপার। অত দেরি হলে মা মরে যাবে। আমাদের বিয়েতে মা যা গহনা দিয়েছে, তোমরা সেইগুলো বিক্রি করে মায়ের ট্রিটমেন্ট শুরু করে দাও। রঞ্জন ও তনয় তাদের স্ত্রীদের গহনা বিক্রি করে রমলা দেবীর চিকিৎসার টাকা জোগাড় করে।
ডাক্তারবাবু রমলা দেবীর চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে। রমলা দেবী সুস্থ হয়ে উঠলে টুম্পা তাকে সব ঘটনা জানিয়ে দেয়। রমলা দেবী তার 3 ধনী জামাইয়ের এমন শয়তানের মতো আচরণে ভীষণ কষ্ট পায়। সে মনে মনে নিজের ভুলও বুঝতে পারে। রঞ্জন, তনয়, তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি টাকার অহংকারে তোমাদেরকে অনেক অপমান করেছি, কিন্তু আজকে তোমাদের জন্যই আমি নিজের প্রাণ ফিরে পেলাম। আমাকে তোমরা ক্ষমা করে দাও, আমি খুব ভুল করে ফেলেছি। রঞ্জন ও তনয় তাদের শাশুড়ি মাকে ক্ষমা করে দেয়। রমলা দেবী সুস্থ হয়ে বাড়ি ফিরে এলে সে তার ফ্ল্যাট তার 2 গরিব জামাই মেয়ের নামে লিখে দেয়। 3 ধনী জামাইয়ের সঙ্গে আর নিজের 3 মেয়ের সঙ্গে সে কোনোই সম্পর্ক রাখতে চায় না, কিন্তু তারা রমলা দেবীর কাছে ক্ষমা চাইলে সে তাদেরকেও ক্ষমা করে দেয়। তারপর থেকে রমলা দেবী সবসময় তার 2 গরিব জামাইকেই বেশি পরিমাণে আদর যত্ন ও স্নেহ করে। এভাবে সে তার 3 ধনী এবং 2 গরিব জামাই মেয়ের সঙ্গে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।